সুপ্রিয় দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন অধ্যায়ের সর্বশেষ অংশ, অর্থাৎ নতুন সিলেবাস অনুসারে এটাই সর্বশেষ অংশ, অর্থাৎ নার্নস সমীকরণ, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলব। নার্নস সমীকরণ নিয়ে বিস্তারিত কথা বলার সময় আমরা যে যে জিনিসগুলো উল্লেখ করতে চাই সেটা হলো নার্নস সমীকরণের প্রয়োজনীয়তা আসলে কি। কারণ এর আগেই ড্যানিয়েল সেল অথবা গ্যালভানিক সেলের কোষ দিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করেছি। যেমন ধরো কোনো একটা কোষের অ্যানোড এবং ক্যাথোডের তড়িৎদ্বার বিভব দেওয়া থাকলে আমরা বিভিন্ন রকমের প্রবলেম সলভ করেছি, অর্থাৎ এটা ইএমএফ কত হবে, অর্থাৎ ইএমএফ পজিটিভ আসে কি নেগেটিভ আসে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি, এবং সেই ক্ষেত্রে কোষটি সফল কোষ কিনা অর্থাৎ এটা সার্থক কোষ কিনা সেটা আমরা প্রমাণ করতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে কখনো কখনো এটা হলো আদর্শ অবস্থায় যদি মান দেওয়া থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে কখনো কখনো যদি এরকম মান দেওয়া থাকে যে আদর্শ অবস্থায় না মান না দেওয়া থাকে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার প্রেসার, এই জিনিসগুলো যদি তাপ না দিয়ে বিভিন্ন কন্ডিশনের টেম্পারেচার দেওয়া থাকে, অর্থাৎ দ্রবণের বিভিন্ন ভিন্ন ঘনমাত্রা দেওয়া থাকে, ভিন্ন বিভব দেওয়া থাকে, তখন আমাদের কি করতে হয়, ভিন্নভাবে এই প্রবলেমটা সলভ করতে হয়। সেই ক্ষেত্রেই বিজ্ঞানী নার্নস তার সমীকরণটা নিয়ে আসছেন, যে তখন ওই আগের সমস্যার সমাধান হয় না, কিন্তু ওই সমীকরণের হেল্প নিয়েই তার কিছু অতিরিক্ত কাজ করতে হয়, সেই কাজগুলো করেই আমরা এটা সমাধান করি। এটা হচ্ছে আসলে নার্নস্ট ইকুয়েশন। এখন আমরা দেখব নার্নস্ট ইকুয়েশন দিয়ে কি কি ধরনের প্রবলেম সলভ করা যায়। তার আগেই আমরা যে কাজটা করে নেব, নার্নস্ট ইকুয়েশনটা প্রতিপাদন করার আমরা চেষ্টা করব আর কি। তো নার্নস্ট ইকুয়েশন প্রতিপাদন করতে আমরা প্রথমে যা দেখব সেটা হলো, দেখো, নার্নস্ট ইকুয়েশন করার আগে আমরা একটা ড্যানিয়েল সেল লিখে ফেলবো। সেই ড্যানিয়েল সেল হলো, দেখো, জিঙ্ক সলিড অবলিক জিঙ্ক সালফেটের থেকে জিঙ্ক অ্যাকুয়াস সলিউশন আমরা নেব, এবং এখানে যেটা হবে সেটা হলো, ধরো, লবণ সেতুর সিম্বল, তারপরে আসবে হলো Cu2+, এটা হলো কপার সালফেট সলিউশনের যে অ্যাকুয়াস কপার সেটা, আর হলো এখানে কপার সলিড। দ্যাট মিনস এটা দুটো ড্যানিয়েল কোষ অনুসারে দুটো তড়িৎদ্বার। এই দুটো তড়িৎদ্বার থেকে যখন আমরা হিসাব করব তখন আমরা দেখি অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়াটি কি হয়, দেখো, অ্যানোডে বিক্রিয়াটি হয় হলো, দেখো, জিঙ্ক -2 ইলেকট্রন, অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে 2টা ইলেকট্রন চলে গিয়ে যা হয় সেটা হলো, এটা উভমুখী তীর চিহ্ন দিতে হয় কারণ দ্রবণের সাথে সে অর্থাৎ সাম্য অবস্থায় থাকে, জিঙ্ক 2+ আয়নে বিভাজিত হয়, যেটা হলো অ্যাকুয়াস। এটা সলিড থেকে অ্যাকুয়াসে চলে যায়, অ্যাকুয়াস মিডিয়ামে চলে যায় অ্যাকুয়াস। তাহলে আমরা দেখলাম যে এটাতে যায়। তাই নার্নস্ট ইকুয়েশন অনুসারে এই তড়িৎদ্বারকে আমরা কিভাবে প্রকাশ করতে চাই, তাহলে দেখো, ই Zn/Zn2+, অর্থাৎ এটা হলো একটা জারণ বিভব। এই জারণ বিভব দুটি ইলেকট্রন ত্যাগ করলে যা হয়, অ্যানোডে অলওয়েজ জারণ হয়, তাহলে এটা জারণ বিভব বের হবে। তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা হলো আমার কোষের নর্মাল সার্কামস্টেন্সে যে ঘটনা ঘটে সেটার যদি অ্যাকচুয়াল আমাদের ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমাকে তার আদর্শ অবস্থায় যে ভ্যালুর সাথে তুলনা করতে হবে। তাহলে আদর্শ অবস্থায় ভ্যালুটা হলো E0, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 অ্যাটমসফিয়ার প্রেসার, ইত্যাদি ইত্যাদি যে কন্ডিশন আছে সেটা সেটা হলো Zn/Zn2+, অর্থাৎ এই বিক্রিয়াটা আর কি, এটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয়, জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন থেকে জিঙ্ক প্লাস, দ্যাট মিনস জারণ বিভব, এইটার সাথে -RT, নিচে হবে NF, তারপরে হবে লন, উপরে হবে লন, উপরে হবে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা, আর নিচে হবে জাস্ট জিঙ্ক ধাতু, যেটা সেটার জাস্ট সলিডের ঘনমাত্রা। মনে রাখবা এই ধরনের ক্ষেত্রে জিঙ্ক যেটা ধাতু মেটাল হিসাবে কল্পনা করা হয় সেটার ভ্যালু অলওয়েজ, কনসেন্ট্রেশন অলওয়েজ 1 ধরা হয়। তাহলে এটা আমাদের হলো নাম্বার 1 ইকুয়েশন। এবার দেখো আমরা যে কাজটা করব, ক্যাথোডের বিক্রিয়া হিসেবে ধরবো। অ্যানোডের বিক্রিয়াটা শেষ হলো, তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি হচ্ছে, ক্যাথোডের বিক্রিয়াটা আমরা দেখি।
ক্যাথোডের বিক্রিয়া হিসাবে আমরা যেটা দেখবো সেটা হলো, দেখো ওখানে যেটা হচ্ছে কপার সালফেট আয়ন থেকে, অর্থাৎ কপার সালফেট যেটা আয়ন, সেটা থেকে কি হচ্ছে দুটো ইলেকট্রন ওর ত্যাগ করা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সেটা এই দুটো ইলেকট্রন রিসিভ করে সেটা হলো কপার ধাতুতে পরিণত হয়, যেটা কপার দণ্ডে গিয়ে জমা হয়। কপার নট যেটাকে ধরো এটা জিরো দিতে পারো, এরকম কপার দণ্ডে জমা হয়। এটা আমরা জিরো দিতেও পারি অথবা নাও দিতে পারি, আমরা সাধারণত এটা ধাতুকে মিন করি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এই নার্নস্ট ইকুয়েশন হিসেবে প্রকাশ করতে চাই, এই অংশ মানে ক্যাথোডের অংশটা, সেটা হলো ই সি ইউ, দেখো ইন ই সি ইউ 2 প্লাস অবলিক সি ইউ, 2 প্লাস অবলিক সি ইউ। তাহলে এটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে এটা কিভাবে লিখতে হবে? এগেইন এটা বাস্তব যে মানটা, কিন্তু আদর্শ মানের সাথে আমাদের তুলনা করতে হবে। তাহলে আদর্শ মানটা আমাদের কিরকম হয়? আদর্শ মানটা হয় ই নট সি ইউ 2 প্লাস অবলিক সি ইউ, তারপরে দেখো মাইনাস আর টি এন এফ, এন এফ লন, উপরে হবে দেখো সি ইউ এর কনসেন্ট্রেশন, সি ইউ এর কনসেন্ট্রেশন, আর নিচে হবে Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন। বিষয়টা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা 2 নম্বর ইকুয়েশন বা সেকেন্ড ইকুয়েশন। সেটা হলো দেখো এই যে ইকুয়েশন গুলো লিখলাম, এখানে আর টি কি? আর হলো মোলার গ্যাস ধ্রুবক যেটা, আর টি হলো পরম টেম্পারেচার, এফ হলো 1 ফ্যারাডে বিদ্যুৎ সমান কত, এন হলো তার মোল সংখ্যা, কত মোল এখানে রিঅ্যাকশনে যাচ্ছে। আচ্ছা, আর জারণ বিভবের ক্ষেত্রে অলওয়েজ, এই যে জারণ বিভব যেটা, সেটা জারণ বিভবের ক্ষেত্রে অলওয়েজ এই আয়নটির মান উপরে হবে, তার ধাতুটা নিচে হবে। আর বিজারণ বিভবের ক্ষেত্রে এই আয়নটার মান নিচে হবে এবং তার ধাতুটার মানটা উপরে হবে। তাহলে আমরা যদি আমরা আরেক পৃষ্ঠায় চলে যাই, সেটা হলো দুটাকে যদি আমরা সমন্বয় সাধন করি তাহলে আমাদের কি হয়? তাহলে দেখো সমন্বয় সাধন করলে আমাদের যা যা দাঁড়ায় সেটা হলো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই। আমরা যদি সেলটা ডিজাইন করি, সেল কিভাবে, ই সেল মানে টোটাল কোষের ক্ষেত্রে বিক্রিয়াটা চিন্তা করি, তাহলে দেখো তারপরে ই জিঙ্ক অবলিক জেড এন টু প্লাস, অর্থাৎ জারণ বিভবের মান প্লাস ই সিইউ টু প্লাস অবলিক সিইউ, অর্থাৎ আমরা এই সেলের ইএমএফ নির্ণয় করার 3টে ইকুয়েশন পাই। তার মধ্যে এক উল্লেখযোগ্য হলো এটা, তার অ্যানোডে যেটা জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, এই দুটো দিয়ে এই বিক্রিয়াটা দিয়ে আমরা এটা সমাধান করতে পারি। তার মানে হলো এই, আমরা সমীকরণ 1 ও 2 হতে পাই, এটা পাই, অথবা ইএমএফ নির্ণয়ের কথাও আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই, পাই এরকম। তাহলে এখন আমরা যে কাজটা করব, এটার মধ্যে জাস্ট ভ্যালুগুলা বসাই ফেলবো। তো ভ্যালুগুলা বসাও, ভ্যালুগুলা যদি বসাইতে যাও তাহলে কি আসবে দেখো, ভ্যালুগুলা বসাইতে গেলে প্রথম যে ভ্যালুটা জিঙ্কের, তাহলে কি ছিল যেন, ই নট জেড এন অবলিক জেড এন টু প্লাস মাইনাস আর টি, এটা হলো এন এফ, এটা হলো লন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে এখান থেকে এটা নিচ্ছি সেখান থেকে জিঙ্কের মানটা 1 ধরে নিই, তাহলে 1 ধরে নিলে আমাদের হয়ে যায়, কারণ এটা ধাতুর ক্ষেত্রে অলওয়েজ 1 হয়। তাহলে আমরা কি বলবো, জেড এন টু প্লাস এর মান, ওকে, নিচে 1 না দিলেও হয়। এরপরে প্লাস, তারপরে এখানে আসে প্লাস। তো প্লাস দেওয়ার পরে দেখো আমাদের আসছে কি এখানে, আমাদের এবার কপারেটটা। তো কপারেটটা যদি আমরা নেই সেক্ষেত্রে কি হবে দেখো, কপারের মধ্যে যেটা হবে সেটা হলো ই নট সিইউ টু প্লাস অবলিক সিইউ, এটা হলো আদর্শ অবস্থায় এই ক্যাথোডের যে ভ্যালুটা, সেটা হলো মাইনাস আর টি এন এফ লন, ওই যে কপার ধাতুটা উপরে থাকে সেটার মানটা আমরা 1 বসাই দেবো, নিচে 1/Cu2+। ওকে, দেখো এটা হলো আমরা কি করলাম, ভিন্ন কালি দিয়ে লিখলাম, জাস্ট অ্যানোডকে আলাদা বোঝানোর জন্য, ক্যাথোডকে আলাদা বোঝানোর জন্য। এখন আমরা যে কাজটা করব, দুটাকে আমরা সমন্বয় সাধন করব। দেখি আমরা সমন্বয় সাধন করলে কিভাবে কি হয়। তাহলে আমরা দেখো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো দেখো ই নট
Zn অবলিক Zn2 প্লাস। আচ্ছা, এইটা প্লাস আমরা এর সাথে একে নিয়ে আসি, তাহলে ই নট Cu2 প্লাস অবলিক Cu। আচ্ছা, এই তাহলে এটাকে আমরা একটা ব্রেকেটে রেখে দিই। তার মানে এটা আমরা একটা কি করলাম, আলাদা করে ফেললাম, যেটা দেখো এই ইকুয়েশনের সাথে মিলে যায়। তাহলে আমরা এখান থেকে কিছু একটা ভ্যালু আমরা পেয়ে যেতে পারি। তারপরে দেখো আমরা এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা কি করব, দেখো মাইনাস এটা থেকে যদি আমরা আর টি বাই এন এফ কমন নিতে পারি, তো কমন নিলে এখানে যে ঘটনা ঘটে সেটা হলো, দেখো আমরা এটা করতে পারি লন Zn2 প্লাস, এখানে যদি মাইনাসটা কমন নাও ভিতরে প্লাস হয়ে যাবে, প্লাস লন 1/Cu2 প্লাস। ওকে, এখন আমরা দেখি এই যে জায়গাটা, এটা হলো কি, যেহেতু আদর্শ অবস্থায় অ্যানোড জারণ বিভব এবং ক্যাথোডে বিজারণ বিভব হয়, তাহলে আমরা এটা থেকে এরকম লিখে ফেলতে পারি না, ই নট সেল, দ্যাট মিনস কোষের আদর্শ অবস্থায় ইএমএফ এর মানটা আমরা এটা থেকে পাই, মাইনাস আর টি এন এফ। একটু খেয়াল করো, লন লন বা লগ এ প্লাস বি ইকুয়াল টু লগ এ ইন্টু লগ বি। তাহলে কি হবে, এই লন এ ইন্টু বি, তাহলে Zn2 প্লাস ডিভাইড বাই 1 বাই কপার, দ্যাট মিনস এটাকে নিচে নিয়ে গেলে হয় Cu2 প্লাস। আমার মনে হয় এটা বুঝতে তোমাদের খুব বেশি একটা কষ্ট হওয়ার কথা না, কারণ আমরা জানি যেহেতু লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ ইন্টু বি, ঠিক আছে, এরকম একটা ফর্মুলা এখানে প্রয়োগ করা হয়েছে। এটার সাথে এটা ইনটু দেওয়ার পরে এটা উপরে চলে গেছে, এটা 1/কপার, যেহেতু এটা নিচে চলে গেছে, এটাই। তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটাকে আমরা আরো সিম্পলিফাই করতে করতে চাই। কি কি সিম্পলিফাই করতে চাই দেখো, সেটা হলো ই নট সেল মাইনাস, একটু খেয়াল করো, এখন লনকে আমরা লগে নিয়ে যাব, তো লগে নিয়ে গেলে লনকে যখন আমরা লগে নিয়ে যাই, কারণ লগ দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে সবসময় সুবিধা, তো লনের সাথে লগের সম্পর্ক হলো 3.203 2.303 দিয়ে যদি আমরা লগ লগের সাথে নেই, তাহলে এটা লনের সমান হয়। তাহলে 2 উপরে দেবো আমরা 2.303, তারপরে আর টি, তখন নিচে হবে দেখো এন এফ, তাহলে এটা লগ লিখতে পারি, LOG লনটা এখন লগ লিখতে পারি, তাহলে Zn আয়নের ঘনমাত্রা ডিভাইড বাই Cu2 প্লাস আয়নের ঘনমাত্রা। এই প্রত্যেকটা ইকুয়েশন দিয়ে তুমি অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নেই, এটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে করতে পারবা। এরপরে দেখো এটাকে আরেকটু আমি পরের পৃষ্ঠায় চলে যাই, আরেকটা কাজ করি, সেটা হলো দেখো ই সেল, ইকুয়াল টু, তাহলে দেখো ই নট সেল মাইনাস, এখন 2.303, তো আর টি এর মান আমরা কত বসাইতে পারি, দেখো 2.303 লনকে লগে নিয়ে আসার কারণে দিলাম, আর এর মান এটা হলো জুলে বসাবো, তো জুলে বসাইলে দেখো জুল পার কেলভিন পার মোলে যদি আমরা বসে 8.314 বসে, আর টি যেহেতু এটা আদর্শ অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 ইকুয়াল টু 298 কেলভিন টেম্পারেচারে চলে আসে। আচ্ছা, এখন এন এফ, এন এই মোল সংখ্যা ইকুয়েশন অনুযায়ী আলাদা হবে, এন এফ, এফ হলো 1 ফ্যারাড ইকুয়াল টু 96,500 কুলম্ব, তাহলে 96,500, এটা কিন্তু কমা, ঠিক আছে, 96,500 কুলম্ব, তাহলে দিলে, আর এখানে হবে জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন, এটা কি হবে লগ, হ্যাঁ, জিঙ্ক আয়নের কনসেন্ট্রেশন ডিভাইড বাই কপার আয়নের কনসেন্ট্রেশন। তাহলে এটাকে ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত পাওয়া যায় ই নট সেল মাইনাস, এখানে যেটা পাওয়া যাচ্ছে টোটাল জিনিসটা কোন এন ছাড়া যদি ক্যালকুলেশন করো, তাহলে এটার মান পাওয়া যায় দেখো 0.592 ডিভাইড বাই এন, কারণ এন এর মান এক মোল যদি ইকুয়েশনে ইলেকট্রন আদান প্রদান হয় তাহলে 1, 2 মোল হলে 2, 3 মোল হলে 3, এই জন্য এটাকে সাধারণত এটার মধ্যে রাখা হয় না, তুমি চাইলে রাখতে পারো, তুমি সেই অনুসারে হিসাব নিকাশ করে নিতে হবে। তারপর আসবে হলো লগ সিইউ, সরি সিইউ কেন হবে এটা, log Zn2 plus oblique
Cu2+। তাহলে দেখো এই হলো একটা ফাইনাল রূপ। তাহলে দেখো আমরা কিন্তু এই ইকুয়েশনটা যে সমাধান করলাম, এটার কিন্তু এখান থেকেও তুমি অঙ্ক সলভ করতে পারো। এখান থেকে এই 1 নম্বর ইকুয়েশন আমি এটাকে 2 নম্বর দিয়ে এটা থেকেও করতে পারি। তারপরে দেখো এখান থেকে আবার এখান থেকেও করতে পারো 3 নম্বর, এখান থেকেও করতে পারো 4 নম্বর, তোমার যেটা সুবিধা। অর্থাৎ তোমার প্রবলেম গুলো সলভ করতে হলে যেই অংশটা নিয়ে তুমি কাজ করতে চাও, ঠিক সেই অংশটা ধরো তোমার এখানে 25°C না দিয়ে 27° দিল, তাহলে ডেফিনেটলি তুমি এই মানটা বসাতে পারবে না। তাহলে এখানে 298 এর জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটা ঠিক আছে এন এর মান, এখন যদি 3 মোল হয় এখানে 3 দিবা, 2 মোল হলে 2 দিবা, 1 মোল হলে 1 দিবা। এখন আমরা এই যে নার্নস ইকুয়েশন সমাধান সমাধান করলাম, অর্থাৎ আমরা প্রতিপাদন করলাম। এখন আমরা দেখলাম যে এই ই সেল মানে ই সেল, একটু খেয়াল করো, CE, এটা হলো একটা বাস্তব, দেখো বাস্তব সেলের ভিন্ন ঘনমাত্রা যদি দেওয়া থাকে অ্যানোড এবং ক্যাথোডে, ডিফারেন্ট ঘনমাত্রা যেটা তার আদর্শ অবস্থা থেকে ভিন্ন, তাহলে ডেফিনেটলি তোমাকে নার্নস ইকুয়েশনে যেতে হবে। কারণ তখন তুমি কি করবা, ইনঅড সেলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যতটুকু মান পাওয়া যায়, ড্যানিয়েল সেলে যেমন 1.10 প্লাস 1.10 ভোল্ট, সেটা এখানে ডাইরেক্ট বসাই দিতে পারবা। তারপরে বসানোর পরে এই ভ্যালুগুলা তোমার মতো করে বসাইয়া তারপরে লগের মান, জিঙ্ক আয়নের ঘনমাত্রা, কপার আয়নের ঘনমাত্রা বসিয়ে তুমি ক্যালকুলেশন করলে অ্যাকচুয়াল ইএমএফ এর মান পেয়ে যাবে। তাহলে আমরা এটা দেখলাম যে নার্নস ইকুয়েশন আমরা কিভাবে সমাধান করলাম। এখন আমরা এই নার্নস ইকুয়েশন থেকে বিভিন্ন রকমের প্রবলেম, কয়েকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। সলভ করে দিলে আশা করা যায় তোমরা অনুরূপ যে বইতে বিভিন্ন রকমের প্রবলেম আছে সেগুলো নিজে থেকে যদি সলভ করতে পারো, আশা করা যায় একটা ভালো অবস্থায় তোমরা পৌঁছতে পারবে। তাহলে প্রথম প্রবলেম নাম্বার 1, প্রথম প্রবলেমটা আমরা নিচ্ছি। দেখো প্রথম প্রবলেমটা হলো, দেখো এরকম 25°C তাপমাত্রায়, লিখে নাও, তাপমাত্রায় নিম্নের ভোল্টার কোষের তড়িৎচালক বল তড়িৎচালক বল নির্ণয় করো। তাহলে তোমাকে কি করেছে, বলেছে টেম্পারেচার, এখানে বলেছে 25°C তাপমাত্রায় ভোল্টার কোষ, দ্যাট মিনস ড্যানিয়েল সেল, একই জিনিস। আর তড়িৎচালক বল দ্যাট মিনস ইএমএফ, ঠিক আছে, এটাকে নির্ণয় করতে বলছে। এখন কোষটা কি দেখো, কোষের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। কোষটা আমরা একটু দেখে নিই, জিঙ্ক সলিড, এরকম করে সমান করে টান দেওয়া আছে। তাহলে জিঙ্ক 2+, এটার ঘনমাত্রা দেওয়া আছে 1.0 ইন্টু 10⁻⁻5 মোলার। আচ্ছা, তারপরে দেখো আছে এখানে মানে এখানে লবণ সেতুর যে চিহ্নটা দেওয়া আছে Cu2+, এটার ঘনমাত্রা দেওয়া আছে হলো, এটার ঘনমাত্রা হলো 0.100 মোল। তারপরে এখানে টান দিয়ে দেওয়া আছে হলো কপার, সেটা কপার সলিড। ওকে, এটুকুই দেওয়া আছে, এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, তুমি এটুকু দিয়ে করবে। যেহেতু দেখো এই জিঙ্ক আয়নের ঘনমাত্রা এতটুকু এবং কপার আয়নের ঘনমাত্রা এতটুকু দেওয়া আছে, তাহলে আমাকে অবশ্যই নার্নস ইকুয়েশনে যেতে হবে। কারণ আমি যদি কারণ আমার নর্মাল আদর্শ অবস্থায় এটার ঘনমাত্রা কিন্তু তত এত থাকে না, তার চেয়ে তার একটা ডিফারেন্ট ফিক্সড একটা মান থাকে, সেই মানটা আমরা একটু দেখবো। তাহলে এখন কোষ বিক্রিয়াটি আমরা লিখবো। তাহলে আমরা এখন কোষ বিক্রিয়াটি, তাহলে কোষ বিক্রিয়াটি কি হয় দেখো, আমরা কোষ বিক্রিয়াটি, এখানে আমাদের প্রশ্ন শেষ, আমরা উত্তর শুরু করবো এখান থেকে, ঠিক আছে। কোষ বিক্রিয়াটি আমাদের কি হয়, দেখো কোষ বিক্রিয়াটি হলো এরকম, জিঙ্ক সলিড প্লাস Cu2+ আয়ন অ্যাকুয়াস বিক্রিয়া করে অভিমুখী তীর চিহ্ন, সেটা হলো Zn অ্যাকুয়াস তৈরি হয়, আর হলো Cu সলিড তৈরি হচ্ছে। এই হলো তোমার বিক্রিয়া। এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে যে অ্যানোডে 2টো ইলেকট্রন, তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কি হয় আমরা আলাদা করে ফেলি। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়াটা কি হচ্ছে দেখো, অ্যানোডে হলো Zn সলিড, এটা থেকে -2 ইলেকট্রন, তাহলে কি হচ্ছে Zn2+, এটাতে অ্যাকুয়াস, অর্থাৎ এটাতে তৈরি হচ্ছে। এখন ক্যাথোডে বিক্রিয়াটা কি হচ্ছে, দেখো ক্যাথোডে বিক্রিয়াতে আসো। ক্যাথোডে বিক্রিয়াতে যেটা হচ্ছে সেটা হলো এরকম,
Cu 2 প্লাস এই ছেড়ে দেওয়া ইলেকট্রন প্লাস 2 ইলেকট্রন, এটা নিয়ে এটা হলো অ্যাকুয়াস, এটা সলিড কপারে পরিণত হয়, কপার সলিডে পরিণত হচ্ছে। তাহলে আমরা দেখলাম অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া। এখান থেকে কিন্তু এই যে দুটো ইলেকট্রন, এখান থেকে আমরা এন এর মান পেয়ে যাই। এর আগে যে নার্নাস্ট ইকুয়েশন করেছিলাম ওই যে নিচে এন আলাদা রেখেছিলাম, এখান থেকে কিন্তু আমরা এন এর মানটা পাবো। তাহলে দেখো, তাহলে নার্নাস্ট ইকুয়েশন যেহেতু আমাদের ব্যবহার করতে হবে, তো ব্যবহার করতে হলে আমাদের কি দেখা যায় সেটা হলো এরকম, সেটা হলো ই সেল ইকুয়াল টু ই নট সেল, ই নট আদর্শ অবস্থায় মাইনাস আর টি 2.303 আর টি এন এফ, এখানে হবে লগ, যেহেতু আমরা 2.303 নিয়ে ফেলেছি তখন আমরা লগ নিব। একটু ইয়ে হয়ে গেছে, ক্লিয়ার করে নিচ্ছি। সেটা হলো 2.303 আর টি, নিচে হবে এন এফ, এরপরে দেখো লগ, উপরে হবে জিঙ্ক অ্যানোডের যেটা জিঙ্ক আয়নের ঘনমাত্রা, নিচে হবে তোমার কপার আয়নের ঘনমাত্রা। তাইলে দেখো এখানে আমরা এখান থেকে এই ডেনিয়েলসনের মান এটা মুখস্থ আমরা জানি আদর্শ অবস্থায় প্লাস 1.10 ভোল্ট, তাহলে 1.10 ভোল্ট মাইনাস, এখানে যদি তুমি ডাইরেক্ট মানটা বসাইতে পারো যেহেতু 25 ডিগ্রি প্রশ্নে দেওয়া আছে, তাহলে কিন্তু এই 25 ডিগ্রি যেটা দেওয়া আছে তাহলে আমরা এই মানটা ডাইরেক্ট বসাই দিয়ে এটা নিতে পারি, কিন্তু আমরা যেহেতু প্রথমবার করছি সেই কারণে আমরা এটা আলাদা আলাদা করে দেখাচ্ছি। সেটা হলো 2.303 ইন্টু এটা 8.314, যেহেতু জুলে নেব আর এর মান, হ্যাঁ মোলার গ্যাস ধ্রুবক, আর হলো এখানে টি হলো 25 ডিগ্রি মানে 298, আর এখানে হলো দেখো 96,500 কুলম। তাহলে এন, এই যে এন এর মান হলো 2 ইন্টু এই 96,500 কুলম, তাহলে লগ এল ও জি লগ, লগ উপরে হলো কপার আয়নের ঘনমাত্রা, তো কপার আয়নের ঘনমাত্রা কত, জিঙ্ক আয়নের ঘনমাত্রা 1.0 ইন্টু 10⁻⁵। যখন তুমি, এটা হলো মোলার ঘনমাত্রা বোঝাচ্ছি, যখন আমরা ভ্যালুটা বসাবো তখন জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তখন আর থার্ড ব্র্যাকেট ইউজ করার দরকার নেই, কারণ এটার টোটাল ভ্যালুটাই হলো এটা, তার মানে ঘনমাত্রা হলো এটা, তার নিচে হলো 0.1, চাইলে তুমি এটাতেও ব্র্যাকেট ব্যবহার করতে পারো ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখো তোমার কাজটা হলো কি, কাজটা হলো তুমি যে কাজটা করবে সেটা হলো ক্যালকুলেশনটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো প্রথমে যে কাজটা করবে এটা দিয়ে এটাকে ভাগ দিবে, যা ভাগ আসে সেটা লগের সাথে লগ করবে, লগ করার পরে এই টোটাল ইউনিটটাকে গুণ করে লগের সাথে মিলাইয়া তারপরে মানটা দেখবা 1.10 সাথে সেই হিসাব নিকাশ করলে, আমার এখানে করা আছে সেটা হলো 1.10 সাথে হিসাব নিকাশ করলে সেই মানটা যা আসবে, সেই মানটা যদি আমরা যোগ করি সেটা আসবে হলো দেখো এটার মানটা আসবে হলো এরকম 0.1 মাইনাসের আসবে, তখন এটা 0.1 মাইনাস 0.112 এই টাইপের মানটা আসবে। তাহলে যখন এটা মাইনাসটা এখানে যোগ করে ফেলবো আমরা মাইনাসেরটা, এটা তাহলে কত হবে 1.22 ভোল্ট, 1.22 ভোল্ট। তাহলে দেখো নার্নস্ট ইকুয়েশন দিয়ে আমরা বাস্তব যে সেল সেই সেলের আমরা মানটা পেলাম। কিন্তু দেখো নার্নস্ট ইকুয়েশন যদি না হতো, ড্যানিয়েল সেল আমাকে বলে কি, ড্যানিয়েল সেল বলে আদর্শ অবস্থায় তার মান কিন্তু এটা, দেখো ড্যানিয়েল সেল বলে আদর্শ অবস্থায় মান প্লাস 1.10 ভোল্ট, প্লাস 1.10 ভোল্ট, কিন্তু আমরা দেখলাম যে বাস্তবে যে ইকুয়েশন ঘনমাত্রা দেওয়া আছে সেলের, এই ঘনমাত্রাগুলো যখন আমরা বসাচ্ছি তখন আমাদের দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা জাস্ট ডিটোরিয়েট করতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা প্লাস 1.10 এর এই এটার আদর্শ অবস্থা না থেকে তার মধ্যে ডিটোরিয়েট করে কি হচ্ছে এই টোটাল জিনিসটা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি এটার পরিবর্তে এটার সাথে কিছু যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত পাচ্ছি এটা কত প্লাস 1.22 ভোল্ট। তার মানে হচ্ছে এই বাস্তব যে কোষটা আমরা তৈরি করতেছি সেটা আদর্শ অবস্থা থেকে অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে, তার বাস্তবতার ভিতরে দেখো টেম্পারেচার ঠিক না থাকতে পারে, তার ঘনমাত্রা যা থাকার কথা তার থেকে কম বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। তাহলে আমরা প্রথম প্রবলেম হিসেবে এটা দেখালাম। এখন আমরা আরেকটা প্রবলেম দেখাই, সেই প্রবলেমটা হলো এরকম, এই যে আমরা বললাম যে তোমার দুটো তড়িৎদ্বারের কি হয় না সব সময় ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের ক্ষমতা সমান হয় না। তাহলে আমরা এখানে দেখি একটা কোষ আমরা এখানে দেওয়া আছে, একটা গ্যালভানিক কোষ দেওয়া আছে নাম্বার 2, প্রবলেম নাম্বার 2।
সেই প্রবলেমে কি দেওয়া আছে দেখো, এরকম দেওয়া আছে Cu অবলিক Cu2+। আচ্ছা, এটার মধ্যে দেওয়া আছে, আচ্ছা এটা গেল। এরপর দেখো এটা হলো অ্যানোডে, ক্যাথোডে দেওয়া আছে দেখো সিলভার প্লাস অবলিক সিলভার। এই যে, তাহলে এইটার যদি আমরা কোষ বিক্রিয়াটা লিখি, একটু খেয়াল করো তো দেখি, এটা যদি আমরা কোষ বিক্রিয়াটা লিখি কি হয়। আচ্ছা, কোষ বিক্রিয়া লেখার আগে অ্যানোড ক্যাথোডে আলাদা করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অ্যানোডে বিক্রিয়া, আচ্ছা তাহলে আমরা অ্যানোডে বিক্রিয়াটা আমরা একটু দেখি। অ্যানোডে বিক্রিয়া কি আসছে, অ্যানোডে বিক্রিয়া আসছে হলো এরকম, বাম পাশেরটাই অলওয়েজ অ্যানোড, কপার মাইনাস 2 ইলেকট্রন, তাহলে কি করছে এটা, কপার আয়নে পরিণত হচ্ছে। অ্যানোডে অলওয়েজ জারণ হয়, ইলেকট্রন ত্যাগ করে এটা ধাতুটা তার আয়নে পরিণত হয়, ঠিক আছে, ধাতুটা তার আয়নে পরিণত হয় হলো। এখন দেখো ক্যাথোডে বিক্রিয়া আমরা আসবো। আচ্ছা, অ্যানোডে বিক্রিয়া করতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম, দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, বাট ক্যাথোডে যখন আমরা বিক্রিয়া করবো দেখো সিলভার প্লাস, ক্যাথোডে তো অলওয়েজ আয়ন থেকে, আয়নটা ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়, তার দ্যাট মিন্স ধাতব দণ্ডে গিয়ে জমা হয়, তাহলে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, প্লাস ইলেকট্রন, ইলেকট্রন গ্রহণ করে কি হয় দেখো, সেটা হয় সিলভার ধাতুতে পরিণত হয়। তাহলে আমরা যদি এটাকে কি করি, যোগ করি, কি হয় দেখো। আচ্ছা, যোগ করার আগে একটা জিনিস একটু খেয়াল করি আমরা, দেখো নিয়ম হলো অ্যানোডে যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ক্যাথোডে ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে দেখো এখানে ত্যাগ করছে দুইটা, গ্রহণ করছে একটা, তাহলে এটা সমাধান করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, 2 নম্বর ইকুয়েশনটা 2 দ্বারা গুণ করে ফেলবো। 2 দ্বারা গুণ করে ফেললেই আমাদের প্রবলেমটা আসলে সলভ হয়ে যাচ্ছে। দুটো ইলেকট্রন গ্রহণ, দুটো ইলেকট্রন বর্জন সমান দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে এন এর মানটা একটা ফিক্সড পাবো, নাহলে এখানের জন্য 2, এখানের জন্য 1, এটা আসলে সমান হয় না। এই জন্য আমাকে ম্যাথমেটিক্সের ইকুয়েশন সমর্থন নিতে হয়, এবং এই সমর্থন নিয়ে আমরা কাজটা এইভাবে করি। Cu প্লাস 2Ag প্লাস, এটা করার পরে তারপর দেখো ইলেকট্রন গ্রহণ এবং বর্জন ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুইটা ইলেকট্রন গ্রহণ দুইটা বর্জন, তাহলে যেটা হচ্ছে সেটা হলো Cu2 প্লাস প্লাস 2Ag। তার মানে এটা হলো সলিড, এটা হলো অ্যাকুয়াস, দেখো এটা সলিড, এটা হলো অ্যাকুয়াস, এটা হলো অ্যাকুয়াস, এটা হলো সলিড। তাহলে এটা অ্যাকুয়াস, আয়নটা হয় অ্যাকুয়াস, আর এটা হয় সলিড। ওকে, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার এন এর একটা কনসেপশন পেয়ে গেলাম। আরো একটা কনসেপশন আমরা পাবো, সেই কনসেপশনটার জন্য আমি ইকুয়েশনটা লিখতে চাচ্ছি, আগে নার্নস ইকুয়েশনটা লিখে ফেলবো। তাহলে ই সেল ইকুয়েশনটা আমি এভাবে লিখতে চাচ্ছি, দেখো বাস্তব এটার জন্য কতটুকু আমি পাবো সেটার জন্য লিখে ফেলছি। তো লিখে ফেললে এখন দেখো এইটার ইকুয়েশনটা আমরা লিখে ফেলে, তারপরে যে ভ্যালুগুলো আমি এখানে লিখি নাই, কিন্তু ভ্যালুগুলো আমি এদিকে পাশ দিয়ে লিখে দেবো। তাহলে এখন যদি আমরা এই কাজটা করতে যাই তাহলে আমাকে কি করতে হবে দেখো, ই নট, তাহলে দেখো এখানে যেটা লিখতে হবে সেটা হলো সেল, আচ্ছা ই নট সেল। তো ই নট সেলের এখানে একটা মান ভ্যালু অলরেডি দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, এটা আমি তোমাদের একটু এখন লিখে দেবো। তাহলে ই নট সেলের সাথে আমরা কি করব দেখো, ই নট সেল মাইনাস আর টি এন এফ লন, যেহেতু 2.303 দিয়ে গুণ করে হয় নাই। এখন দেখো অ্যানোডের এটা আয়নটা Cu2+ টা অলওয়েজ উপরে যায়, অ্যানোডে যেটা থাকবে সেটা উপরে চলে যায়। আগে কিন্তু আমরা জিঙ্ক উপরে নিয়েছি কারণ তখন জিঙ্ক অ্যানোডে ছিল। এখন আমরা যেটা করব সেটা হলো এখন সিলভারকে নিচে দেব, তাহলে সিলভার আয়ন, একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সিলভারকে আমরা কি দেব, নিচে দেব। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে যখন আমরা নিচে দেব বা উপরে দেব কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে যেটাকে আমরা কি করলাম 2 দিয়ে গুণ দিলাম এই সিলভার আয়নটাকে, তখন এই মোলটা তার সহগে রূপান্তরিত বা তার পাওয়ারে রূপান্তরিত হবে। এইটা একটু নোটিসেবল জিনিস, যেটা আমি দেখানোর জন্য তোমাকে এই উদাহরণটা নিয়ে আসলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কোনো কারটাকে যদি 2 অথবা 3 দিয়ে গুণ দেওয়া হয়, 2 দিয়ে গুণ দিলে 2 দিয়ে কিউব হবে, স্কয়ার হবে, 3 দিয়ে গুণ দিলে কিউব হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা ধরে নিচ্ছি, এই ইকুয়েশনটা ধরে নিই, এবং এখানে আর কি কি জিনিস দেওয়া আছে দেখো, এখানে বলা আছে যে এখানে আর কি কি জিনিস, ধরো এই ধরনের প্রবলেম থাকলে এখন যদি তোমার এই জিনিসগুলো দেওয়া থাকে, ঘনমাত্রা দেওয়া থাকে, তুমি ঘনমাত্রা বসেই বসে কাজটা করে ফেলবে। ওকে, তাহলে এখন তুমি কি করতে পারো, এই ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করার জন্য ই নট সেল, হ্যাঁ
সেল মাইনাস আরটি লন এর মান তুমি ডাইরেক্ট বসাতে পারো 0.0592 ডিভাইড বাই কত, এটা যেহেতু এফ সহ এখানে চলে গেছে তাহলে এখানে 2 বসাইতে পারো। তারপরে দেখো কপার আয়নের ঘনমাত্রা দিতে পারো, আর হলো তোমার জিঙ্ক কি বলে, এটা হলো সিলভার আয়নের ঘনমাত্রা, এবং এটার মান যদি দেওয়া থাকে এটা স্কয়ার দিয়ে বসায় তুমি এটার সলভ করে ফেলতে পারো। তাহলে এটা দেখো, এই ইকুয়েশনটা আমার নিয়ে আসার উদ্দেশ্য হলো যখন দুইটা সমান না হবে তখন আমরা কি ধরনের প্রবলেমে পড়বো এবং এটা কিভাবে সমাধান করব। ঠিক আছে, এটা ছিল আমাদের একটা আইডেন্টিক্যাল একটা প্রবলেম। এখন আমরা অনুরূপ আরেকটা বিক্রিয়ার সমাধান করে দিচ্ছি। আজকের ক্লাসের লাস্ট যে প্রবলেম সেটা নাম্বার 3টার মধ্যে দেখো আমরা এরকম একটা প্রবলেম নেই। প্রবলেমের মধ্যে এটা অ্যানোড এটা ক্যাথোড বুঝাই যাচ্ছে। এটা হলো 1 মোলার ফেরাস সালফেট, আর এটা হলো দেখো 2 মোলার, এটা কি হবে, কপার সালফেট। ওকে, এখন দেখো এখানে কি হচ্ছে, এটা আয়রন দণ্ড Fe, আর এটা হলো ডেফিনেটলি কপার দণ্ড। তাহলে এটাকে আমরা কি করলাম, যুক্ত করে দিলাম, আর এখানে থাকলো একটা এমিটার, আর এটাকে অবশ্যই আমরা কি করব, সল্ট ব্রিজ বা লবণ সেতু দ্বারা যুক্ত করে দেব। নিশ্চয়ই লবণ সেতু এর আগের ক্লাসগুলোতে তোমার স্যাররা বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, তাহলে এখন আমরা এটা একটা সেল নিলাম। সেল নেওয়ার পরে এখানে কি কি জিনিস দেওয়া আছে দেখো, এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো, আমরা একটু উল্লেখ করে দিই, সেটা হলো ই নট Fe অবলিক Fe2+/Fe, এটার ভ্যালুটা দেওয়া আছে -0.44 ভোল্ট। ওকে, আবার ই নট কপারের মানটা দেওয়া আছে ই নট Cu, এটাও 2+/Cu যদি দেওয়া থাকে তাহলে এটার মানটা হলো +0.34 ভোল্ট। ওকে, দেওয়া আছে, এবং টি ইকুয়াল টু দেওয়া আছে কত ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা বিক্রিয়া করি, তো বিক্রিয়াটা আমাদের কি আসে দেখো, বিক্রিয়াটা আসে হলো এরকম, যেমন Fe2+ প্লাস 2+ না, এখানে Fe2+ না, Fe ধাতব দণ্ড সলিড প্লাস Cu2+, তারপরে এখানে বহুমুখী বিক্রিয়া দিয়ে তুমি কি লিখবা, এখানে লিখবা হলো Fe2+ এ রূপান্তরিত হলো এটা, আর প্লাস এখানে কপার ধাতুতে রূপান্তরিত হলো সলিড। ওকে, অ্যাকুয়াস, এটা হলো অ্যাকুয়াস। তাহলে এটা সলিড অ্যাকুয়াসে পরিণত হচ্ছে, অ্যাকুয়াসটা সলিডের উপর রূপান্তরিত হয়েছে। তাহলে এখন আমরা ই নট সেলের মানটা আগে বের করে ফেলবো। খেয়াল করো, তাহলে এটার জন্য আমরা সহজে করতে চাইলে আমরা ই নট সেলের মানটা আগে বের করে ফেলতে চাই। ই নট সেলের মানটা আমরা সেলের মধ্যেও বসাই দিতে পারি, তাহলে এটা নার্নস্ট ইকুয়েশনে যেহেতু বসাইতে হবে, তারপরে ই সেল ইকুয়াল টু ই নট, দেখো ই নট অ্যানোড, অ্যানোডেরটা দেখো Fe/Fe2+, আমি লিখি তারপর তোমাকে বলছি এটার মধ্যে একটা পার্থক্য আছে, প্লাস ই নট Cu2+/Cu। দেখো তো দেখি এটার মধ্যে পার্থক্য আছে কিনা। সেটা হলো, এটা হলো জারণ বিভব, প্রথমটা হলো অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তা জারণ প্লাস বিজারণ আমরা এই ফর্মুলাটা অবলম্বন করলাম, তাহলে এখানে আসবে মাইনাস আরটি আরটি NF লন, উপরে হবে কে, অ্যানোডে কি আছে Fe2+, আর নিচে হবে হলো এখানে Cu2+। ওকে, এই হলো আমাদের এখন ফর্মুলা, এখনকার ফর্মুলা বসাইতে গিয়ে এখন দেখো আমাদের এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। সেই ব্যাপারটা খেয়াল করতে গেলে আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, এখানে একটা বিজারণ বিভব দেওয়া আছে, এটাও বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমরা প্রথমটা কিন্তু জারণ বিভবে নিয়েছি। তাহলে আমি কি করব, জারণ বিভবটা যখন বিজারণ বিভবে কনভার্ট করব, তাহলে সুতরাং এখানে কি করব, ই নট Fe/Fe2+ করব, তাহলে জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে, +0.44 ভোল্ট। তাহলে আমরা কিন্তু এটা দিয়ে কাজ করতে হবে, কারণ আমরা এটা জারণ বিভব নিয়েছি। তাহলে এখানে কি হবে, +0.44 ভোল্ট, +0.44 ভোল্ট, আর এটা বিজারণ আছে, ডাইরেক্ট বিজারণে বসাইতে হবে, কারণ এখানে বিজারণের মানটা দেওয়া আছে
0.34 ভোল্ট। ওকে, তাহলে এই দুইটা যখন আমরা এখানে বসাই দেব, এই প্লাসটা দিলেও পারো না দিলেও পারো, আমরা দিয়ে দিলাম অতিরিক্ত সতর্কতার জন্য। আর এখানে কি হবে, এখন দেখো আমরা কি করব, এটাকে এটার ভ্যালুগুলো বসাবো। তাহলে এখানে এখন দেখো আমরা লন, তো এটা লন, হ্যাঁ লন, লগে নিয়ে আসবো। তো লগে নিয়ে আসলে 2.303 ইন্টু 8.314 ইন্টু এখানে কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে 298 কেলভিন। আর নিচে হলো কত, এন এর মান কত হবে, এন এর মান 2 ইন্টু এখানে ওই যে দুটো ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ আসছে অলওয়েজ, এখানে 96,500 এফ এর মান 500 ইন্টু এটা হলো, তখন এটা 2.303, তখন এটা লনটা লগে রূপান্তরিত হলো। লগ হয়ে গেলে এখন এটা ঘনমাত্রা, এর ঘনমাত্রা গুলো দেওয়া আছে 1 মোলার এবং 2 মোলার। দেখো ফেরাস সালফেটের ঘনমাত্রা 1 মোলার দেওয়া আছে, তাহলে এখানে দেখো 1/2, তাহলে লগ হাফ আগে করব আমরা। আমরা কাজটা কি করব দেখো, প্রথমে এটা যোগ করে ফেললাম, এটা একটা আলাদা জিনিস, প্লাস 0.78 ভোল্ট, হ্যাঁ মাইনাস। এখন আমাদের কাজ হলো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো লগ হাফের মান বের করব, বের করে এটার সাথে সেটা গুণ করব। গুণ করলে যে মানটা বেরোয় সে মানটা আসে হলো এখানে মাইনাস 0.0088996। ওকে, এটা টোটালটা যদি তুমি কি করো, এটা এটা মাইনাস মাইনাস প্লাস হয়, এটা যদি প্লাস করো তাহলে যেটার মান আসে সেটা হলো, তাহলে এটা হলো 0.788 ভোল্ট। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করলাম সেটা হলো, এরকম যদি উদ্দীপক রিলেটেড কোনো প্রবলেম দেওয়া থাকে, আমরা দেখবো এখানে কি কি জিনিস দেওয়া থাকে, সেই দেওয়া জিনিসগুলো আমরা একটু অ্যানালাইসিস করবো। দেখো এখানে মোলার দেওয়া আছে, 2 মোলার দেওয়া আছে, তাহলে দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন ভিন্ন, ডেফিনেটলি এটা আমাদের কোথায় পড়ে যায়, নার্নস্ট ইকুয়েশনে পড়ে যায়। তো নার্নস্ট ইকুয়েশনে যেহেতু পড়ে যায়, আমরা নার্নস্ট ইকুয়েশনের এই বিষয়টা নিয়ে কাজ করবো। তখন সূত্রটা লিখে ফেলবো, সূত্রটা লিখে ফেললে দেখবা যে অ্যানোড এবং ক্যাথোডের মানটা যেটা দেওয়া আছে, যদি মুড চেঞ্জ করে দেওয়া থাকে, জারণটা বিজারণ, বিজারণটা জারণ, আমরা জাস্ট চিহ্ন চেঞ্জ করে জারণ বিজারণ আমাদের ফর্মুলা অনুসারে সেট আপ করে এটা নিয়ে আসবো, নিয়ে এসে এটা আমরা হিসাব করে ফেলবো। আর এটা যা বসানো আর এটার ভ্যালুগুলো বসালে এখানে সব মান প্রায় ফিক্স থাকে, টেম্পারেচার পার্থক্য হলে শুধুমাত্র পার্থক্য হয়, আর এন এর মান পার্থক্য হলে। আর এটার মান কি আসছে, এই যে এটা আসছে হাফ, হাফের মানটা বের করে তারপর এটার সাথে গুণ করে যেটা আসে সেটা আমরা এখানে হিসাব করে আমরা বের করে ফেলতে পারবো। এই ছিল তোমার নার্নস্ট ইকুয়েশনের আদ্যপান্ত। তাহলে তোমাকে একটু জিনিস খেয়াল রাখতে হবে, নার্নস্ট ইকুয়েশন যখন পড়বা, নার্নস্ট ইকুয়েশনটা আসলে কি বলতে চাচ্ছে, আর নার্নস্ট ইকুয়েশনের কিছু সীমাবদ্ধতা আছে। দেখো নার্নস্ট ইকুয়েশন সবচেয়ে অতি লঘু দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য, গাঢ় দ্রবণের ক্ষেত্রে এটা কাজ করতে পারে না, কারণ তখন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা একের চেয়ে অনেক বেশি পার্থক্য থাকে, তখন এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা আর কাজ করে না। তার মানে এটা কত মোলার, এটা 10⁻³ মোলার, এটা ভালো কাজ করে। ঘনমাত্রার দ্রবণ যদি দ্রবণের ঘনমাত্রা 10⁻³ মোলার হয়, এইরকম লঘু দ্রবণে এই কি করতে পারে, এই ইকুয়েশনটা খুব ভালো কাজ করতে পারে, অর্থাৎ পাতলা দ্রবণে। তুমি গাঢ় দ্রবণে এই সূত্র তোমার প্রযোজ্য হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি নার্নস্ট ইকুয়েশন বিষয়ক আদ্যপান্ত। তাহলে আমরা একদম প্রথম থেকে যদি দেখি যে নার্নস্ট ইকুয়েশন কি, এখান থেকে আমরা শুরু করেছিলাম। নার্নস্ট ইকুয়েশন হল ড্যানিয়েল সেলেরই একটা এক্সটেনশন বা ভিন্ন রূপ। সেটা হলো তোমার ড্যানিয়েল সেলে তো আদর্শ মান দিয়ে এগুলা তোমার ইনট সেল অর্থাৎ বিক্রিয়াটা তুমি করে ফেলতে পারো, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যেই মাত্র এটার ঘনমাত্রা দেওয়া থাকবে ভিন্ন ঘনমাত্রাতে, আদর্শ অবস্থা থেকে ভিন্ন, তখন তোমাকে ডেফিনেটলি তার এই নার্নস্ট ইকুয়েশন, এই যে তারা এই জিনিসগুলো নিয়ে আসছে, সেই ইকুয়েশনের এই ফর্মুলাগুলো থেকে তুমি কাজটা করতে হবে, যেটার প্রমাণ তোমার প্রথম এই ম্যাথটাতে আমরা দেখালাম সে কিভাবে এটাকে অ্যাপ্লিকেশন করা হয়। এবং দ্বিতীয় ম্যাথে এসে যেটাকে গুরুত্ব দিলাম, এটা একটা ম্যাথ না, এটা জাস্ট হিন্টস। সেক্ষেত্রে যেটা দেখানো হয়েছে সেটা হলো, এখানে যদি দুটার চার্জের পার্থক্য থাকে, অর্থাৎ এই অ্যানোড এবং ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বর্জনের পার্থক্য থাকে, ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, এটাকে আগে সমতা বিধান করতে হবে। সমতা বিধান করে তুমি দেখবা কত দিয়ে গুণ দেওয়া হয়েছে, সেই জিনিসটা এখানে প্রয়োগ করা হয়েছে কিনা, যদি না হয় তাও তোমার অঙ্ক ভুল হবে। তারপরে লাস্টে আমরা দেখালাম যখন অ্যানোড এবং ক্যাথোড চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রেও এটা প্রমাণ করা যায়, সেটা আমরা দেখালাম। তাহলে এই ছিল আজকে আমাদের অর্থাৎ তড়িৎ রসায়নের সর্বশেষ ক্লাসটি, যেটা নার্নস্ট ইকুয়েশন নিয়ে পরিচালিত হলো। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। তোমরা চেষ্টা করবে তোমাদের সর্বোচ্চ মেধা এবং মনন প্রয়োগ করে এই জিনিসগুলো হৃদয়ঙ্গম করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।